ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে রিফাত স্নোভা। বিনিয়োগের ক্ষেত্রে মুনাফাই যেখানে মুখ্য, সেই আশায় অনেকেই কিন্তু ঝুঁকি নিতে চান না, বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা। তাই ঝুঁকিমুক্ত মুনাফা ধারণাটি তাদের কাছে বেশ আকর্ষণীয়। অনেকে এটাকে নিরাপদ এবং লাভজনক মনে করছেন, কিন্তু আসলে বাস্তবতা কি তাই? মিউচুয়াল ফান্ড কি আসলেই ঝুঁকিমুক্ত, নাকি এখানেও আছে নানান চ্যালেঞ্জ? রিটার্ন কতটা নিশ্চিত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজ আমাদের আলোচনার বিষয় ঝুঁকিমুক্ত মুনাফা মিউচুয়াল ফান্ডে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মাজেদা খাতুন এবং কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার AM মাসুম। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতেই আমি একটু আপনার কাছে চলে যেতে চাচ্ছি মাজেদা খাতুন। আপনি একটু ছোট্ট করে আমাদেরকে বলবেন, আমাদের দর্শকদের জন্য আসলে মিউচুয়াল ফান্ডটা কি? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আমাদের যে ধারণা, মানে এটা হচ্ছে বিভিন্ন ইনভেস্টর বা তাদের ফান্ড একটু ফান্ড ম্যানেজার ম্যানেজ করে দেয়, যাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থাকে। বিশেষ করে সেই ফান্ডগুলো কোনো ফান্ড ম্যানেজারের মাধ্যমে একটা মুনাফা পাওয়ার লক্ষ্যে তারা এই ফান্ডগুলো ম্যানেজ করে। বিশেষ করে যারা আসলে আমরা যদি সেভিংস গড়ে তুলতে চাই, সেভিংস সঞ্চয়কে ইনক্লুশন বাড়াতে চাই, সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের একটা কার্যকর ভূমিকা আছে। কারণ আর পুঁজিবাজার এটা একটা প্রোডাক্ট যেটা দিয়ে আসলে লং টার্মে মানুষ বিনিয়োগ করতে পারে এবং সেটা এখান থেকে রিটার্ন পেতে পারে। যাদের আইডল মানি আছে, সেটা বিভিন্ন অ্যাসেট ম্যানেজারের মাধ্যমে এগুলো বিনিয়োগ করলে, বিভিন্ন ফান্ডের মাধ্যমে তারা একটা পোর্টফোলিও ম্যানেজমেন্টের মাধ্যমে একটা, যেটা আপনাদের আজকের ঝুঁকিমুক্ত মুনাফা মিউচুয়াল ফান্ডে যে কথাটা বলছেন, মানে ঝুঁকিমুক্ত একটা মুনাফা দেওয়ার লক্ষ্যেই আসলে এই ফান্ডগুলো পরিচালনা করা হয়। মাজেদা খাতুন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আসলে কি এটা ঝুঁকিমুক্ত কিনা? বিনিয়োগকারীরা তো মনে করছেন ঝুঁকিমুক্ত, আসলে কি ঝুঁকিমুক্ত কিনা? আসলে আমরা যদি এই পোর্টফোলিও ম্যানেজারের প্রোডাক্টগুলো চিন্তা করি, আসলে যেসব ম্যানেজ করে, যে ওয়েলথ ম্যানেজমেন্টের যে ইনস্ট্রুমেন্টগুলো ক্যাপিটাল মার্কেটে, সেই বিষয়গুলো আসলে কিন্তু ঝুঁকিটাকে মিনিমাইজ করার জন্য এই প্রোডাক্টগুলো। আপনারা জেনে থাকবেন যে আসলে ফিনান্সিয়াল সব প্রোডাক্টে ঝুঁকি আছে। লক্ষ্য হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন আর ঝুঁকি মিনিমাইজ করা। এই জন্যই আসলে পোর্টফোলিও ম্যানেজমেন্টের কাছে যাওয়া। কিন্তু আমাদের পুঁজিবাজারের যে বর্তমান অবস্থা, বা আমরা যদি পুঁজিবাজারের কথা একটু আসি, মানে এটা যেহেতু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা পুঁজিবাজারের সাথে তার বৈশিষ্ট্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পুঁজিবাজারই তো আসলে খুব ছোট। মানে আমরা যে লং টার্ম ফাইন্যান্সের ক্ষেত্রে পুঁজিবাজারকে বলি, আমার হয়তো 1% ফান্ডও রেজ হয় না পুঁজিবাজারের মাধ্যমে। এবং এখানে ইনস্ট্রুমেন্ট মিউচুয়াল ফান্ড যারা ব্যবস্থাপনা করে, তাদের কাছে খুব চয়েসও খুব বেশি নাই, যেখানে তারা ইনভেস্টমেন্ট করবে এই ফান্ডগুলো। সেই ক্ষেত্রে এবং আমাদের গত সময়গুলোতে আমাদের মিউচুয়াল ফান্ড বিষয়ক যে বিধি বা আইন যেগুলো ছিল, সেগুলো অনেক ঘন ঘন পরিবর্তিত হয়েছে বিভিন্ন কারণে। জি, আমরা আইনের বিষয়টি নিয়ে আসবো মাজেদা খাতুন। আমরা আইনের বিষয়টি একটু জেনে নিব, আমরা আবারও আসবো আপনার কাছে। এই আইনের বিষয় নিয়ে আপনার কাছে আমি আবারও আসবো, কিন্তু তার আগে আমি একটু জনাব মাসুম আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আইনের বিষয়টি নিয়ে উনি বলছিলেন, ঠিক এই মুহূর্তে আসলে আইনি দুর্বলতাগুলো কি কি আছে? আসলে ধরেন যেটা হচ্ছে যে আমাদের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিটা যেভাবে ডেভেলপ করা উচিত ছিল সেভাবে ডেভেলপ হয়নি। আপনি যদি যে কোনো ডেভেলপড ইকোনমির বা ক্যাপিটাল মার্কেটের দিকে দেখেন, সেখানে নর্মালি আপনি দেখবেন যে মিনিমাম 30% অফ দি নেট ক্যাপ সেটা হলো মিউচুয়াল ফান্ড। আমাদের যেটা হলো, এখানে মিউচুয়াল ফান্ড রুলস 2001 আছে এবং সেখানে আপনার ওপেন এন্ড অ্যান্ড ক্লোজ এন্ড। বাট আনফর্চুনেট যে ঘটনাটা ঘটেছে, যারা এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, আমরা দেখেছি যে স্পেশালি ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলি যেভাবে তারা ম্যানেজ করেছে, এটা আসলেই খুব দুঃখজনক। এবং আমরা দেখেছি যে তার রিটার্ন বা বিনিয়োগকারীদেরকে যেভাবে এটার বেনিফিট দেওয়া উচিত ছিল বা যেভাবে বেনিফিটেড হওয়া উচিত ছিল, সেভাবে হয়নি। বিকজ এখানে কমপ্লিটলি যারা ম্যানেজ করেছে তারা এটা প্রপারলি করেনি। এবং আরেকটা বড় যেটা দুঃখনীয় ব্যাপার, যেটা আমাদের, আপনি দেখেছেন যে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডগুলি একটা টাইম পিরিয়ড দেওয়া আছে, ডিউরেবিলিটি, যেটা হাইয়েস্ট ছিল 10 ইয়ার্স এর। সেটা আমরা দেখেছিলাম আপনার কোভিড এর সময়, মনে আছে কিনা, যে
যেটা এন্ড হয়ে যাবে, যে যে কোনো ইনভেস্টর যারা ইনভেস্ট করেছে একটা টাইম পিরিয়ড ধরে, যে 10 ইয়ার্স পরে এইটা লিকুইডেট হবে, ঠিক সেই সময় কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির এবং আমার মনে হয় যেটা হলো যে গভর্নমেন্টের যে পলিসির কারণে সেটাকে এক্সটেন্ড করা হলো 10 ইয়ার্স মোর, এবং সেইটা কিন্তু আবার আদালতেও আসলো, এবং অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সেই ম্যাটারটা গিয়েছিল এবং সেটা এক্সটেন্ড করে দিয়েছে। কিন্তু এই এক্সটেনশনের কারণে যেটা হয়েছে যে ফরেন ইনভেস্টর যারা ছিল এবং যারা লোকাল ইনভেস্টর, তাদের কিন্তু এটার প্রতি কনফিডেন্স লুজ করে ফেলেছে। কারণ তারা দেখছে যে আমরা তো এখনো যে আমরা একটা 10 ইয়ারের জন্য, ফর এক্সাম্পল 10 ইয়ার্সের জন্য ইনভেস্ট করেছি, সেটা 10 ইয়ার্স পরে সেটা লিকুইডেট হবে, সেই লিকুইডেট না হয়ে আবার সেটাকে 10 ইয়ার্স এক্সটেন্ড করা হলো, এবং যার ফলশ্রুতিতে ফরেন ইনভেস্টর, আমি যেমন অনেকের সাথে কথা বলেছিলাম, দেখেছি তাদের মনোবল এই জায়গাটায় তারা লুজ করেছে। তাহলে যেটা করতে হবে আমাদের, স্পেশালি আপনার এই মিউচুয়াল ফান্ড 2001 যে আমাদের রুল আছে, সেটাকে কমপ্লিটলি আমার মনে হয় যে অনেক জায়গায় অ্যামেন্ডমেন্ট করতে হবে, এবং স্পেশালি আপনি যাদের হাতে দিচ্ছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, সেখানে আপনাকে ভালোভাবে সেটাকে মনিটর করতে হবে। যারা ট্রাস্টি থাকবে, সেই ট্রাস্টিরা স্পেশালি ভালোভাবে সেটা তারা সুপারভিশন করছে কিনা, এবং এর পরে তাদের অ্যাকাউন্টেবিলিটি মেক শিওর করতে হবে। কারণ আমরা দেখেছি যে অনেকগুলি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যাপারে কিন্তু অনেকগুলি এলিগেশন এসেছে, এবং আমরা দেখেছি যে কয়েকজন দেশের বাইরেও পালিয়ে চলে গেছে একেবারে আপনার তছরূপ করে ফান্ড। তাহলে সেই জায়গাগুলি আপনি কিভাবে ইনশিওর করবেন যে সাধারণ বিনিয়োগকারী যারা আপনার নিজে বিও অ্যাকাউন্টের দিকে না যেয়ে আপনি এক্সপার্ট দেখে আপনার কাছে টাকাটা দিচ্ছে, যে আপনি টাকাটা রান করবেন এবং সেখান থেকে একটা প্রফিট দিবেন এই জেনারেল ইনভেস্টরদেরকে, এবং সেই জায়গাটা কিন্তু তারা পাচ্ছে না। সেই জন্য আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল যেই প্র্যাকটিস, সেইটার সাথে আপনাকে সামঞ্জস্য রেখে আমাদের যে মিউচুয়াল ফান্ড যে রুলস আছে সেটাকে আপ টু ডেট করতে হবে, এবং স্পেশালি আপনি যাদেরকে লাইসেন্স দিচ্ছেন এবং এখানে যারা ট্রাস্টি হচ্ছে, এই দুইটা জায়গায় আপনাকে খুব ভালোভাবে মনিটর করতে হবে এবং সুপারভাইজ করতে হবে। এবং আপনার এই ক্যাপিটাল মার্কেটের স্টাবিলাইজেশনের জন্যই কিন্তু মিউচুয়াল ফান্ডের ডেভেলপমেন্ট, এবং প্রত্যেকটা ইকোনমি বা প্রত্যেকটা ক্যাপিটাল মার্কেটে মিনিমাম 25 to 30% থাকে। সেখানে নেট ক্যাপের আমাদের কত পার্সেন্ট আপনি সেটা সকলেই জানে যে কি অবস্থা। তাহলে সেই জায়গাটা অ্যাটলিস্ট 20% নিতে হলে যেই ধরনের স্ট্র্যাটেজি বা যেই ধরনের পলিসি প্রয়োজন, সেই ধরনের পলিসি আমার মনে হয় রেগুলেটরি বডির এখন নেওয়া উচিত। জি, জনাব মাসুম এবং মাজেদা খাতুন, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসবো। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়। আজ আমাদের আলোচনার বিষয় ঝুঁকিমুক্ত মুনাফা মিউচুয়াল ফান্ডে। আলোচনা করতে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। এই পর্যায়ে আমি একটু মাজেদা খাতুন আপনার কাছে চলে যেতে চাই। জনাব মাসুম আসলে যেমনটি বলছিলেন যে বিনিয়োগ বিশ্বাস হারাচ্ছেন বিনিয়োগকারীরা এবং তারা লাভবান হচ্ছেন না, এরকম একটি কথা তিনি বলেছিলেন, এবং কিছু আইনি সংস্কারের কথাও তিনি তুলে ধরেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে যে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর জন্য কি ধরনের সংস্কার প্রয়োজন? আসলে এই প্রসঙ্গে একটু বিস্তারিত একটু বুঝতে চাই আমরা, সেক্ষেত্রে দেখা যাবে আসলে ক্যাপিটাল মার্কেটটাই আসলে এত সেন্সিটিভ মার্কেট। সেখানে যদি আপনি বিশ্বাসযোগ্যতা বা এইসব জিনিসগুলো বলতে চান, সেক্ষেত্রে আমাদের সব সেক্টরে, অন্য সব সেক্টর, রেগুলেটরি এন্ডে বলেন বা আমার মানি মার্কেট এন্ডে এবং আমাদের অন্য ইকোনমিক এবং সব সেক্টরেই আমার আসলে এই ট্রান্সপারেন্সি এবং আমার যে ইথিক্যাল প্র্যাকটিস বা বেস্ট প্র্যাকটিসের দরকার, প্রয়োজন। এইটা যদি না থাকে, শুধু শুধু আমি বলবো যে মিউচুয়াল ফান্ড ভালো হয়ে যাবে, এটা কিন্তু আসলে আশা করা ঠিক না। সাথে সাথে আমরা এখানে যে কথাগুলো আলোচনা হচ্ছিল আসলে যে মনিটরিং বা সুপারভিশন, এবং বিশেষ করে আমিও যে কথাটা বলতে চাচ্ছি যে এখানে এই পলিসিগুলো এত ঘন ঘন পরিবর্তিত হয় বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে, সেগুলো আসলে মানে এখানে হলে জনস্বার্থ বিঘ্নিত হবে, এবং সেটা হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে।
তো আমরা আসলে যে বেস্ট প্র্যাকটিস কথা বলছি সেটাই এইটার সাথে আমাদের দেশের যে কালচার, আমাদের দেশের যে সক্ষমতা, আমাদের যে প্রাতিষ্ঠানিক বিভিন্ন সক্ষমতা, সেগুলোকে ডেভেলপ করার সাথে সেগুলোর একটা সম্মিলন করা প্রয়োজন। এবং এই রিফ্লেকশনগুলো অবশ্যই আমাদের যে এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে টাস্ক ফোর্স যে কাজ করছেন, তারা এগুলো ওনারা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে মতামত নিয়ে তারা এগুলো একসাথে এগ্রিগেট করে কাজ করছেন। তো আমরা আশা করি এগুলো হয়তো পরিবর্তিত হবে এবং এই জিনিসগুলো আমরা সবাই হয়তো ধারণ করছি এবং সবাই একসাথে বসে এগুলো নিয়ে আলোচনা করছে, কথাবার্তা হচ্ছে, এই যে আপনাদের অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এগুলো হয়তো আমরা বেরিয়ে আসবো, কারণ আমাদের মিউচুয়াল ফান্ড এবং যেটা আমরা আসলে একটা বৃহৎ জনগোষ্ঠীর দেশ, সেখানে একটা ইনভেস্টরের সংখ্যা খুবই কম, যেটা খুবই দুঃখজনক। মানে আমাদের যদি প্রবৃদ্ধির কথা বলি, তাহলে অবশ্যই আমাকে এটার এক্সপানশন করতে হবে এবং এটার প্রচুর সুযোগ রয়েছে। সেই সুযোগগুলা কিভাবে আমরা করতে পারি, এটা আসলে সব এন্ডের সবার সম্মিলিত প্রয়াস দরকার। যেমন অ্যাসেট ম্যানেজার যে পক্ষগুলোর কথা বলা হলো, ট্রাস্টি বা আমাদের রেগুলেটরি বডি, আমাদের মানি মার্কেট রেগুলেটর, সরকার, এবং যারা এখানে লিস্টেড কোম্পানিগুলো আছে। এবং পাশাপাশি এখানে আমাদের আসলে দেখবেন লিস্টিং বিষয়টা, যেটা আমাদের আসলে ইকুইটি নির্ভর একটা পুঁজিবাজার, সেখানে আমাদের আসলে ফিক্সড ইনকাম সিকিউরিটিজের সংখ্যা আরও কিভাবে বাড়ানো যায় সেটাও আমাদের চিন্তা করতে হবে। এবং ইন্স্যুরেন্স সেক্টরকে কিভাবে ক্যাপিটাল মার্কেটের সাথে অ্যালাইন করা যায়, কারণ আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটা এবং আমাদের বিভিন্ন প্রভিডেন্ট ফান্ডগুলো, সেগুলো কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেটের বাইরে রয়েছে। সেটা কিভাবে বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে এখানে আনা যায় সেগুলো চিন্তা করতে হবে। এই সব বিষয়গুলো যদি থাকে, আর মানুষ যখন দেখবে আসলে সে যদি মুনাফা পাচ্ছে, এটা আসলে গ্রো করবে, অবশ্যই করবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো হয়তো বর্তমান যে আইনটা করা কাজ, যে আমরা একটু জনাব মাসুম আপনার কাছে একটু চলে যেতে চাচ্ছি। যেটুকু আমরা আসলে দেখেছি সেগুলো হয়তো তারা ইনকর্পোরেট, আমরা ঝুঁকিমুক্ত যে মিউচুয়াল ফান্ডের, জি, ঝুঁকিমুক্ত কথা যেহেতু আসছে, জনাব মাসুম আপনার কাছে একটু যাই। মাজেদা খাতুন, আপনার কাছে আমরা আবারও আসবো। জনাব মাসুম, আমরা কিন্তু এর মধ্যে দেখেছি মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের প্রত্যাশিত রিটার্ন কিন্তু অনেকেই দিতে পারছেন না। সেক্ষেত্রে আপনি কি মনে করেন এখানে আইনি ব্যর্থতা কি রয়েছে নাকি, বা আইনি বা নীতিগত কারণটা এখানে কি হতে পারে? আইন তো অনেক কিছুই ছিল, কিন্তু যেখানে সবচেয়ে বড় ব্যাপার সেটা হলো যে ইকোসিস্টেমটা আমাদের প্রপারলি ফাংশন করেনি। আরেকটা হলো যে আপনি যাদেরকে স্পেশালি আমি বলবো ক্লোজ এন্ড, নট দি ওপেন এন্ড, স্পেশালি ক্লোজ এন্ডে যে ধরনের অরাজকতা হয়েছে সেটা আমরা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে তাদেরকে আনতে দেখিনি। প্লাস এখানে আপনি যদি নর্মালি যদি ইন্ডিয়া বা পাকিস্তানের মতো দেশে দেখেন, সেখানেও কিন্তু 13 to 15, 16% তাদের টোটাল নেট ক্যাপের হলো মিউচুয়াল ফান্ড। যেখানে বাংলাদেশে যদি আপনি শুধু ক্লোজ এন্ড ধরেন, আমার মনে হয় 1%-এর নিচে এইটা। তার মানে হলো যে একটা ডেভেলপড ক্যাপিটাল মার্কেটে যেটা মিনিমাম আমরা দেখি 25 to 30%, যেটা টোটাল মার্কেটটাকে সবসময় ব্যালেন্স করে। যখনই মার্কেট হিট আপ হয় সেটাকেও আপনাকে রিজনেবল একটা পজিশনে আনে। আবার যদি মার্কেট লো এন্ডে চলে যায়, যদি অনেক দাম কমে যায়, সেটাও কিন্তু এই মিউচুয়াল ফান্ডই সেটাও কিনে কিন্তু আবার একটা ব্যালেন্স জায়গা ক্রিয়েট করে। তাহলে সেই জায়গায় আপনার যদি ক্যাপিটাল মার্কেটকে ভালো করতে হয়, সেখানে আপনাকে কনফিডেন্স গেইন করাতেই হবে। আবার যদি সেটা কনফিডেন্স গেইন করতে হয়, তাহলে এখানে আপনার প্লেয়ার কারা তাদেরকে দেখতে হবে, প্রত্যেককেই ভালোভাবে রোল প্লে করতে হবে। তার মানে হলো ইকোসিস্টেম। তাহলে এখানে আপনার যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আপনার ফাইন্যান্স মিনিস্ট্রি, আপনার ডিএসি সিএসি এক্সচেঞ্জগুলি, আপনার যারা অ্যাসেট ম্যানেজার, এখানে যারা মার্চেন্ট ব্যাংক এবং ওভারঅল যে ব্রোকার ডিলার, এই যে ইকোসিস্টেম এখানে, সেই ইকোসিস্টেমটাকে আপনাকে প্রপারলি ফাংশনিং করতে হবে। এখন যেমন আপনি টাস্ক ফোর্স, তারা যেমন তাদের যে সাজেশন আসতেছে এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে, এখন এরকম একটা আপনাকে পরিস্থিতি নিতে হবে যে পরিস্থিতির মাধ্যমে এই কনফিডেন্সটা গেইন করে এবং এখানে নতুন নতুন যারা ভালো করছিল তাদেরকে ইন্সপায়ার করে এই মার্কেটে কিভাবে মিউচুয়াল ফান্ডের আমরা শুনছিলাম যারা ভালো করছে তাদেরকে করা যায়। জি, কিন্তু যদি আপনার কাছে একটি প্রশ্ন আমার কাছে আছে, যদি তারা কোনো বিনিয়োগকারী যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা তারা যদি প্রতারণার শিকার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কি ধরনের আইনি সহায়তা নিশ্চিত করবেন? স্পেশালি যদি সেটা তো আপনাকে প্রথমেই যেটা সেফগার্ডটা দিতে হবে, তো সেটা দিবে হলো যে আপনাকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা স্টক এক্সচেঞ্জগুলি।
যদি এই ধরনের কোনো ধরনের প্রতারণা বা ফ্রড হয়ে থাকে, যেইটা অবশ্যই এটা এসএসসি কে কমপ্লেন করবে, এবং এসএসসি আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 আসে, সেখানে সেকশন 21 এর আন্ডারে ইনভেস্টিগেট করবে। যদি ইনভেস্টিগেট করে যদি দেখে মিউচুয়াল ফান্ডের কোনো ধরনের রুলসের যে ভায়োলেশন, যেমন আপনার যে পার্সেন্টেজ বলা আছে যেটা মার্কেটে ইনভেস্ট করতে হবে, এবং একটা পার্সেন্টেজ তারা ফিক্সড ডিপোজিট বা আদার কোম্পানিতে ইনভেস্ট করতে পারে, আমরা যেটা দেখেছি এই সব জায়গাতে অনেক ধরনের তসরুপ হয়েছে, যেটা স্পেশাল অডিটের মাধ্যমে জিনিসগুলি বের হয়ে আসা। এবং সেইটা যদি আসে তারা দুইটা ভাবে, একটা হলো যে ক্রিমিনাল পানিশমেন্ট যদি সেকশন 24-এ, যেখানে 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট প্লাস আপনার 5 ইয়ার অ্যাজ মাচ অ্যাজ ফাইন করতে পারে 5 লাখ টাকার উপরে, আবার যদি সেকশন 22-তে যেটা মিনিমাম 1 লাখ টাকা বা এর বেশি যত ইচ্ছা তত করতে পারে। জি জনাব মাসুম, আমাদের সময় একেবারেই শেষ, আজ এখানেই বিদায় নিতে হচ্ছে। মাজেদা খাতুন এবং জনাব মাসুম, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতা আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।